নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই বেশ ভালো আছেন। আজ আপনাদের জন্য এনেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প। আজকের গল্প নগ্ন উল্লাসে। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য অবশ্যই। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প নগ্নতার উল্লাসে। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। বন্ধুদের কাছে অনুরোধ করব, গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার পর নিজেদের ব্যক্তিগত মতামত আমার সাথে শেয়ার করতে। কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি না শুনলে গল্পের আসল রসের স্বাদ আপনারা আস্বাদন করতে পারবেন না। তাই ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে তারপরে আপনাদের ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে সবটাই আমার সঙ্গে শেয়ার করতে পারেন। শুরু হচ্ছে আজকের গল্প নগ্ন উল্লাসে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। এত বয়স হয়ে গেল, এখনো কত সুন্দর গান গায়, তাই না? হ্যাঁ, বাল পেকে তালতলা চলে গেছে, তাও গানের গলা নষ্ট হয়নি। তোর কি মুখের ভাষা রে অক্ষয়! হ্যাঁ, স্বনামধন্য একজন গায়িকা, তার সম্পর্কে এরকম বাজে কথা বলতে তোর? আরে চুপ কর। স্বনামধন্য গায়িকা আমাদের কাছে পাবলিক প্লেসে। গায়িকাটা কি করে হলো, তার পেছনে কত রকমের যে গান গল্প আছে তা তুই জানবি না। তার মানে তুই সরাসরি গালাগাল দিবি ওনাকে? তখন শুনতে পেয়েছে? না মানে তুই কি আমার কথাগুলো ভিডিও রেকর্ড করছিস নাকি? হ্যাঁ, করছিলাম, লাইভে ছিলাম। আসলে বহু বছর পরে উনি স্টেজে গান গাইতে উঠেছেন, তাই। বাল কাচোদা, তুই আমার ভিডিও বলবি তো যে তুই লাইভ করছিলি? ইস, আমার ফলোয়ার কমে যাবে এবার। বলতো আমি গায়িকাকে গালাগাল দিচ্ছি বলে, সালা আমার জেল না হয়। সকাল সকাল হরিনাম সংকীর্তন দিয়ে দিনটা শুরু করতে হয়, অথবা যার যেই ধর্ম সেই ধর্মে। আমার বান্ধবী সুপ্রিয়া সেই দিন সকালে কি মনে করে ভাবলাম স্কুল ছুটি আছে, যাই ওর সঙ্গে একটু দেখা করে আসি। কাকিমাকে ডাকতে দরজা খুলে দিলেন। এমনিতেই সুপ্রিয়া, ওর বাবা মা প্রত্যেকেই ভোর 5টা সাড়ে 5টায় ঘুম থেকে ওঠে। ছোটবেলার অভ্যেস। মর্নিং স্কুলে পড়াশোনা করতাম আমি আর ও। 6:45 থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যেত। তাহলে বুঝেই নিন কত ভোরে আমাদের উঠতে হতো। আমি ব্রাশটা হাতে নিয়ে গিয়েছি, কারণ ওর বাড়ি আর আমার বাড়ির মধ্যেখানে দুটো বাড়ির ডিস্টেন্স। মা আমাকে বারণ করেছিল, বলেছিল সকাল সকাল আর মুখ দেখাতো এই বাড়ি যাস না। কেন, কি হয়েছে? এত সকালে কেউ যায়? ওরা উঠেছে কিনা? মা, আমরা উঠি দেরিতে, ওরা ওঠে কাক ভরে, বুঝলে? মায়ের কথা না শুনেই গিয়েছি। কাকিমাকে দরজা খুলতে বলায় কাকিমা হেসে দিলেন, বললেন, হ্যাঁ কাজ কর, ব্রাশটা এখানে করে একেবারে খেয়ে দিয়ে যা। আমি চিড়ের পোলাও রান্না করছি। বোঝো, আমার বাড়িতে এখন 7 সকালে 1 কাপ চা আর 2টো মেরি বিস্কুট ছাড়া কিছুই জুটত না, আর সেখানে এত সকাল সকাল চিড়ের পোলাও। তাহলে এরা চা খায় কখন, নাকি খায় না? যাকে, ভালোই হয়েছে। কাকিমা, সুপ্রিয়া নেই? হ্যাঁ আছে, ওর ঘরে, যা না ওপরে যা। কাকু বাড়ি থাকে না, উনি পুলিশ অফিসার। 9 মাসে 6 মাসে কয়েকদিনের জন্য ছুটিতে বাড়িতে আসেন। বিরাট ভালো লোক, আমাকে নিজের মেয়ের থেকেও বেশি পছন্দ করেন, ভালোবাসেন। আমার বাবা বিজনেসম্যান, উনিও কাজের সূত্রে বাইরে থাকেন। কাজেই সুপ্রিয়ার মা আর আমার মা ভালো বান্ধবী, আর সেই বন্ধুত্বের খাতিরেই আমার সাথে সুপ্রিয়ার বন্ধুত্বটাও খুব গাঢ়, সেই ছোট্টবেলা থেকে।
আমাদের দুইজনকেই মা স্কুলে দিয়ে আসতো। প্রথম প্রথম হয়তো কথাবার্তা হয়নি, তারপর এক কথায় দু কথায় যখন মুখ চেনাচেনি হয়ে গেল, তারপরে দুইজনে মিলে আবিষ্কার করলো ওনারা দুইজনেই তো প্রতিবেশিনী। কিরে, কি করছিস? দরজা খুলে ভেতরে ঢুকতেই আমার চোখ ছানা বড়া। নিজের বেসিন থেকেই মুখটা ধুয়ে এসেছি। গায়ে আমার সালোয়ার কামিজের ওড়নাটা ছিল, ওইটা দিয়ে মুখটা মুছে ওপরে উঠে দেখি সুপ্রিয়া রিল বানাচ্ছে। তাও আবার আকাশে কোই প্রেম কবি मैं उसकी लिखी कविता मेरे जैसा कोई नहीं था एक्सेट्रा एक्सेट्रा छू न सके कोई मुझे छू ले तो हाय लग जाए अगन छू ले तो हाय लग जाए अगन। কি করিস তুই? সকাল সকাল কি করছিস? দেখছিস না এই গানটা এখন খুব ট্রেন্ডে চলছে, তাই একটা রিল বানাচ্ছিলাম। তোর কোনো কাজ নেই না? কেন রে, তোর কোনো প্রবলেম হচ্ছে? মানুষ সকালবেলা উঠে ইষ্ট নাম করে, আর তুই সেখানে আমি টাইম পাবো না। টাইম পাবি না? এখন তো গরমের ছুটি পড়ে গিয়েছে, এখন দেরা সময়। না না না, আমার টাইম নেই। একটু পরে গানের ক্লাসে যাব, সেখান থেকে এসে নাচের ক্লাসে যাব, সেখান থেকে এসে দুটো নাকে মুখে ঠুসে আবার যাবো আঁকার ক্লাসে। ওহো, আজ তো রবিবার, তোর তো ক্লাসই ক্লাস, ভুলে গিয়েছিলাম রে। আর তুই সকাল সকাল কি ব্যাপার, কি মনে করে? আরে কাকিমার হাতে চিদের পোলাও খেতে এলাম। লোভী কোথাকার, লেবে বলবি না আমাকে একদম। আর শোন, তোর এই বাঁদর বানা মুখে যতই আকাশে কালি প্রেম কালি করিস, কোনো দিন ভাল লাগবে না। দেখলাম সুপ্রিয়ার মুখটা কেমন যেন পাংশু হয়ে গেল। মানাচ্ছে না বল? একদম না। আর তুই যে সাত সকালে ঘুম থেকে উঠে এইসবগুলো করছিস, কাকিমা জানে? হ্যাঁ জানে বলেই তো মা ওপরে আসছে না, বলেছে আমার মুখ দর্শন করবে না। ঠিকই বলেছে, না দেখার মতোই। কি বাবা, বুকের মধ্যে ওটা কি জড়িয়েছিস? ওর না, আমার তো এরকম ছোট ড্রেস নেই, তাছাড়া ব্রা পরে করবো, শেষে ট্রোল হব। তোর মাথাটা পুরো গেছে। আমাকে বলে কি না, এক কাজ কর, আমার মোবাইলে যাবতীয় ভিডিওগুলো তুই দে। আমি দেব? হ্যাঁ শোন, একটা সুন্দর ফেস দরকার, মানুষ না সুন্দরের বেশি উপাসক। তুই আমার মোবাইলে ভিডিওগুলো আপলোড কর, প্রমিস করছি যদি কোনো দিন দাঁড়াতে পারি তাহলে তোর সঙ্গে আমার 50-50 হবে। না 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 না, আমার বাবা মা ভীষণ রাগ করবে, একদম অ্যালাউ করে না। তাছাড়া সৌরভ, ও বাবা, তোর তো আবার বয়ফ্রেন্ড আছে, ভুলেই গিয়েছিলাম। হাসে সুপ্রিয়া। দাঁড়া, ড্রেসটা চেঞ্জ করে আসি। আমার চোখের সামনেই সুপ্রিয়া ওর শরীরের পোশাক পরিবর্তন করে। ওড়নাটা খুলে ফেলার সঙ্গে সঙ্গেই স্ফীত বক্ষ দুটো আমি দেখতে পাই, আর তার সঙ্গে সঙ্গে ছোট্ট পেন্টিটা। বললাম, হে কি রে, তুই আমার সামনে ল্যাংটা হচ্ছিস? লজ্জা করছে না? ও মা, তুই তো মেয়ে, আমিও তো মেয়ে, লজ্জার কি আছে? সব কিছু ছেড়ে ছুড়ে দুইজনে মিলে নিচে আসলাম। কাকিমা চিড়ের পোলাও বানিয়েছে। আমি বললাম, আমি এত সকাল সকাল চিড়ের পোলাও খাবো না, আমার অম্বল হবে। কিচ্ছু হবে না, চুপ করে খা। সকাল সকাল চা বিস্কুট খাস বলেই অত অম্বল হয়, পেটে ভর্তি করা খাবার খাবি। দেখ, তুই খেতে চাইছিস না, আর আমাকে ঠুসে ঠুসে মা মোটা বানিয়ে দিচ্ছে। সবাই আমাকে নিয়ে ট্রোল করছে। কে তোকে নিয়ে ট্রোল করে? হ্যাঁ, কটা ফলোয়ার তোর? কথাটা মা বেশ ঝাঁঝি মেরেই বলল। আমার তো হাসি পেয়ে গেল কাকিমার কথা শুনে। সত্যিই তাই, মনে মনে মন কলা খায়। কতদিন ধরে যে ওই ভিডিও বানাচ্ছে, কত রকম গানের যে ভিডিও করে ফেললো, তা সত্ত্বেও মেয়েটা কিছুতেই দাঁড়াতে পারে না। একদিন তো স্কুলে গিয়ে হেড ম্যাডামের কাছে সে কি বকা, ফোন নিয়ে গিয়েছিল, স্কুল ড্রেস পরেই শুরু করেছে ভিডিও করা। অ্যাট লাস্ট শেষ পর্যন্ত ম্যাডাম ফোনটা কেড়ে নিল, বলল বাবাকে ফোন করবে। আর সুপ্রিয়ার সে কি কান্না! আমি তো প্রথম ওর কান্না সেই দিন দেখলাম, ভাবলাম কি ড্রামা করতে পারে এই মেয়েটা। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি বরং এখন যাই। যাবি মানে? খাওয়া দাওয়া করে যাস, তাছাড়া তোর তো স্কুল ছুটি, তোর মাকে ফোন করে আমি বলে দেবো। আমি তখন মনে মনে ভাবছি, একেই আমি সাত সকালে এসে ওর রিল করা বন্ধ করেছি, এবার খেয়ে দিয়ে যদি বিদায় না হই তাহলে ওই আমাকে রিল করাতে বসিয়ে দেবে। কি দরকার! বাড়িতে চলে এসেছি। আসার পরেই মা বললেন, খেয়ে দিয়ে নিশ্চয়ই এসেছিস, তাহলে আমার সঙ্গে চা খেতে হবে না, যা ওপরে গিয়ে পড়তে বস। পড়তেও ভাল লাগছে না, বেশ কদিন স্কুলে গরমের ছুটি পড়েছে। তাছাড়া ক্লাস 9-এ পড়ি, এখনই তো পড়াশোনার চাপ কি হয়েছে, একেই মাধ্যমিক হবে কিনা তা নেই সন্দেহ। কি হলো, হা করে কি দেখছিস?
আমি বরং সুপ্রিয়ার বাড়িতেই যাই। কেন রে? এই তো এলি। সুরভি শোন, লোকের বাড়ি অত যেতে নেই। মা তুমি তো বলো। সুপ্রিয়ার মা মানে অঙ্কিতা কাকিমা তোমার খুব ভালো বান্ধবী। সে বান্ধবী, তাই বলে বন্ধুর বাড়ি ঘন ঘন যাতায়াত করতে নেই। শোনো মা, তুমি এখন বড় হচ্ছ, তার উপরে ওর বাড়িতে সুপ্রিয়ার কত বন্ধুরা আসে। তোমার বাবা যদি জানতে পারে। মা আমি কোনো কুসঙ্গে মিশছি না, আমি বুঝি সব কিছু বলে ঘর থেকে বেরিয়ে গেল সুরভি। কিন্তু সুরভির মায়ের মুখটা কেমন যেন হয়ে গেল বেরঙিন। কিরে তুই আবার এসেছিস? হ্যাঁ রে, ঘরে গেলাম, মা পড়তে বসিয়ে দিচ্ছে, তাই ভাবলাম তোর সঙ্গে একটু সময় কাটাই। ভালোই করেছিস, চলে এসেছিস। আয় হাতে হাতে একটু কাজ কর, বলল সুপ্রিয়ার মা। সুরভি নাস্তা নাস্তা সেখানে গেল। কি করছে গো? কি আর করবে, ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আবার বোধহয় রিল নিয়ে পড়েছে। ওর কি মাথা খারাপ? এসব ছাড়া কি জগতে আর কিছু নেই? বলতে পারবো না রে মা। সব সময় মেয়েটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে চায়। কি যে করতে চায়, ওর শুধু একটাই উদ্দেশ্য, ওর ফলোয়ার বাড়ানো। তার জন্যে যা খুশি করারও করবে। তখন সুরভি বলে, এটা কিন্তু ভালো না। ভালো না সে তো আমিও জানি, কিন্তু ওকে বোঝাবে কে? ওর বাবা গত মাসে এসে ওকে সে কি বকা। মোবাইল ফোন তো কিনেই দেবে না। শেষ পর্যন্ত মেয়ে আত্মহত্যা করার হুমকি দেখায় বাবার একমাত্র আদরে। বুঝতেই তো পারছিস। আর তোর মাথায় কেশবের ভূত আছে? হেসে ফেলে সুরভি, বলে, না গো, আমার ওইসবে কোনো রুচি নেই। সেই দিনটা সুপ্রিয়ার বাড়িতেই সুরভি কাটায়। স্নান করা, খাওয়া দাওয়া সবটা। কতক্ষণ যে সুপ্রিয়া মোবাইল নিয়ে বসেছিল সুরভি জাস্ট কল্পনাও করতে পারেনি। বিকেলবেলা মায়ের ফোন যেতেই সে বাড়িতে যায়, কারণ টিউশনি মাস্টারের কাছে পড়তে যেতে হবে। আজকে আর আঁকা শিখতে যায়নি সুপ্রিয়া। দুইজনে মিলেই মাস্টারের কাছে যায়, কয়েকটা নোটস নিতে হবে। এইখানে এসেই দেখা হয়ে যায় পল্লবের সাথে। পল্লব ওদের স্কুলের ফার্স্ট বয়। কিরে কেমন আছিস? ভালো। তোরাই অসময়? হ্যাঁ, ওই স্যারের কাছে নোটস নিতে এলাম। ও তা অঙ্কিত স্যার তো আমাকে সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, স্যার তো বললো আজকে পড়াবে না। স্যার নাকি ওনার ওয়াইফকে নিয়ে কোথায় ঘুরতে যাবে। ইয়ে বাবা, তোরা দেরি করে ফেলেছিস। তার থেকে চল আমি তোদেরকে দিয়ে দিচ্ছি। পল্লব সবার সাথে যেমন বন্ধু তেমনই শত্রু। ওর ইচ্ছে পূরণ না হলে ও প্রত্যেককে শত্রু বানিয়ে ছাড়ে। পল্লবের বিরাট ফলোয়ার আছে, আর দেখতে শুনতে ভালো বলে মেয়েরা ওকে দেখে ক্রাশও খায়। সুপ্রিয়া আর সুরভিও যে ওকে দেখে ক্রাশ খায়নি তা নয়, কিন্তু স্বীকার কেউ করে না। পল্লব ওদেরকে নিয়ে একটা পার্কে যায়। বলে, মোবাইলটা দে, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, নাম্বারটা বল। নাম্বার? একটু থতমত খায় সুরভি। বাবা বারবার বলে দিয়েছে মোবাইল নাম্বারটা কিন্তু কাউকে ছড়াতে না। এখনকার যুগ, বলা যায় না। তুই এক কাজ কর, তুই সুপ্রিয়াকে দিয়ে দে, ওর কাছ থেকে আমি নিয়ে নেব। কেন রে, আমাকে তোর ভরসা করতে ইচ্ছে করছে না? না মানে তোর হাতেও তো ফোন রয়েছে, দুজনের নাম্বারটাই দে। তাছাড়া দরকারে অদরকারে তো আমার কাজেও লাগতে পারে। ফোন নাম্বারটা সেভ করার সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপে চলে যায় SMS। আর তার সাথে সাথে সুপ্রিয়া বা সুরভি কে কে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত সবটা। মোবাইল যেন গোপনে আমাদের সমস্ত তথ্যগুলো একটু একটু করে রেকর্ড করে রাখে। কন্ট্যাক্ট লিস্টে নাম্বার সেভ হওয়ার সঙ্গে সঙ্গেই ফেসবুক অ্যাকাউন্ট খুলেই সে দেখতে পায় সুপ্রিয়ার অ্যাকাউন্টটা, আর বলে, আরে তোর ফেসবুক আছে, বলিসনি তো? বাহ, 700 কতগুলো ফলোয়ার, বেশ ভালো তো। আর ভালো কোথায়, কবে থেকে 700 হয়ে আছে। কত রিল করি, ফলোয়ার বাড়ানোর চেষ্টা করি, কিছুতে বাড়েই না। এরকম হাপদ মারা ভিডিও করলে কখনো তা হয় নাকি? এই গানটাকে ধাজিয়া উড়িয়ে দিয়ে সবাই নিজেকে বিশ্বসুন্দরী বলে মনে করছে। চোখের সামনে হাত দিয়ে মুখের মধ্যে মেকআপ ঠুসে ঠুসে। একটা কথা ভাবতো, শাহরুখ খান আর করিনা কাপুর এই গানটায় অশোকা সিনেমায় যখন অভিনয় করেছিল তখন জাস্ট ভাবতে পেরেছিল এরকম অ্যান্ড্রয়েড ফোন আসবে, তাতে এরকম রিল বানানো হবে, বল? আর সেই গানটার এখন কি হাল হয়েছে। কি করে ফলোয়ার বাড়ে তুই সেটা আমাকে দেখাবি? নিশ্চয়ই এমন কিছু তুই কর যেটা পাবলিক খাবে, তাহলেই তোর ফলোয়ার বাড়বে। কিন্তু আমি তো সেটা করতেই পারছি না, আর কত ছোট পোশাক পরবো, বলল কথাটা সুপ্রিয়া। সঙ্গে সঙ্গে থতমত খেয়ে গেল পল্লব। কিছুক্ষণ চুপ করে সুরভির দিকে তাকিয়ে বলল, কিরে তোর নেই? না রে, আমি ওসব রাখি টাকি না। বাড়িতে প্রচন্ড রেস্ট্রিকশন, এদিক থেকে এদিক হলেই বাবা গর্দান নিয়ে নেবে, তার উপরে মা, বুঝতেই পারছিস। তাই বলে তুই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নেই, জাস্ট
আনবিলিভেবল কেস। সবাই এখন অ্যাক্টিভ। বিশ্বাস কর পল্লব, আমার নাম্বারটা অলরেডি পল্লব সেভ করে ফেলেছে ওর মোবাইলে। ফেসবুকে এখন ফ্রেন্ড রিকোয়েস্টের লিস্টে সুপ্রিয়ার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে আরও বেশ কটা অ্যাকাউন্টই শো করছে। এর মধ্যে যদি কোনো একটা সুরভির হয়েও থাকে সেটা বোঝার উপায় নেই পল্লবের, কারণ কিছু কিছু অ্যাকাউন্ট রয়েছে অ্যাডাল্ট, XXX অথবা XYZ অথবা ফুলটুসি অথবা মৌটুসি অথবা কামিনী। পল্লব বাড়িতে চলে গেলে সুপ্রিয়া আর সুরভি বাড়িতে ফিরে আসে, আর ফিরে আসার সঙ্গে সঙ্গে দুইজনই মায়ের কাছে প্রচণ্ড বকা খায়, কারণ ওদের ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেছে। পল্লবকে দুইজনই খুব পছন্দ করে, তবে প্রেম প্রীতির ভালোবাসার ভাব এখনো অবধি ওদের মধ্যে ফুটে ওঠেনি। কিরে, রাত করলি কেন এত? ওই পল্লবের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, পার্কে গিয়ে নোটসগুলো পার্ক থেকে নোটস নিয়েছিস কেন? অঙ্কিত পড়ায়নি? না, স্যার নাকি কাকিমাকে নিয়ে কোথায় ঘুরতে যাবে। উফ, এই একটা ছেলে, টিউশনি বোর্ডটা দিয়েছি, কোনো রকম রেসপন্সিবিলিটি নেই, সবসময় বউ নিয়ে বেলাল্লা পানাগিরি করে বেড়াচ্ছে। মা, তুমি অঙ্কিত স্যারকে খুব পছন্দ করতে না? এগুলো কি কথা? না, অঙ্কিত স্যার তো তোমার সাথেই পড়াশোনা করতো, অনেক অল্প বয়সে বিয়ে করেছিল, কিন্তু মা ওনাদের তো কোনো ছেলেপুলে নেই। সে নেই, আমি কি করে বুঝবো? মা এড়িয়ে গেলেন। সুরভি সেটা খুব ভালো করেই বুঝতে পারে। রাত্রে মা ঘুমিয়ে পড়ার পর সুরভি ওঠে, ব্যাগ থেকে মোবাইলটা বার করে, পল্লবের নাম্বারটা সে সেভ করেছে, আর FB খোলার সঙ্গে সঙ্গেই পল্লব শো হয়েছে। আসলে মৌটুসি, ফুলটুসি, কামিনী এই 3টে অ্যাকাউন্টই রয়েছে সুরভির নিজের বেনামিতে। ও চালায় আর সেখানে আপলোড করে যত রাজ্যের নোংরা ভিডিওগুলো, ছেলে মেয়ে অথবা সোনাগাছি, যেগুলো এমনিতেই পাবলিক প্লেসে খুব একটা ভালোভাবে কেউ চোখে নেয় না, কিন্তু এইসব নোংরা ভিডিওগুলোই রাতের অন্ধকারে মানুষকে আত্মতৃপ্তি দেয়। ফলোয়ার প্রচুর সুরভির, তবে সেই চ্যানেলটায় কোনো ইনকাম তার আসে না। কাজেই একটা চ্যানেলের বদলে 3টে চ্যানেল সে খুলেছে, কিন্তু কোনোভাবেই FBটাকে সে ইনকামের দিক থেকে চালু করতে পারছে না। পল্লবের নাম্বারটা দেখানোর সঙ্গে সঙ্গেই FBটা যেই খুলে যায়, সে পল্লবের অ্যাকাউন্টে ঢোকে। অ্যাকাউন্টটা লক করা, ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠালে অ্যাকাউন্ট দেখা যাবে না, সুতরাং ওকে ওয়েট করতে হবে। রাত তখন ঘড়ির কাঁটায় 12:30 মতো বাজে। পল্লব অ্যাক্টিভ রয়েছে, সবুজ একটা সিগন্যাল দিচ্ছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কয়েক সেকেন্ডের মাথায় সেটা অ্যাকসেপ্ট হয়। পল্লবের অলরেডি কয়েক লাখের ওপরে ফলোয়ার্স। সে স্কুলে বসেই বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিও বানায়, আর তার সাথে সাথে ওর দৈনন্দিন নিত্যকর্ম, ওর গিটার, ওর পড়াশোনা, ওর ছবি আঁকা, ওর নোটস আদান প্রদান, বন্ধুদের সঙ্গে চা খেয়ে আড্ডা দেওয়া অথবা অন্য কিছু, সবটাই আপলোড করে। কিন্তু কি করে যে ছেলেটা এত সুন্দরভাবে ফলোয়ারগুলোকে বাড়ালো? যদিও ফলোয়ারগুলো এখানে 1 লাখের বেশি হলে কি হবে, যারা যারা ভিডিও দেখে তাদের সংখ্যা এই 10 থেকে 13 হাজারের বেশি হয় না। তার মানে প্রত্যেকটা মানুষ ওকে এইসব ভিডিওতে পছন্দ করে না। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার কিছুক্ষণ পরই মেসেঞ্জারে কথাবার্তা শুরু হয়। পল্লব প্রথমেই লেখে, ইউ আর লুকিং সো সেক্সি অ্যান্ড হট। কেমন যেন লজ্জা লাগে সুরভির। তারপরে সে ভাবে, আমাকে তো দেখতে পাচ্ছে না, ও তো বেনামিতে অ্যাকাউন্ট, কি করে বুঝবে? কি হলো, আমার সাথে কথা বলবে না? তাহলে এত রাতে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠালে? সঙ্গে সঙ্গে সুরভি পাল্টা লিখল, হ্যাঁ আসলে ভয় করছে। ভয় করছে কেন? আমি কি তোমার সামনে? না, আমি খুব সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা বুঝি ফেসবুক করে না? পল্লব কি আজ করতে পারছে নাকি যে আমি সুরভি? সুরভি ফোনটা অফ করে দিয়ে মাথার কাছে রেখে মাকে জড়িয়ে ধরে চুপচাপ ঘুমিয়ে পড়ে, যেন জোর একটা ভয় পেয়েছে। পরের দিন সোমবার, স্কুলের টাইম। সুপ্রিয়া আর সুরভি দুইজনেই তৈরি হয়ে সাইকেল নিয়ে রওনা দেয়। জানিস, কালকে রাতে আমি যখন অন হয়েছি তখন দেখলাম আমার লোকেশন অনুযায়ী বেশ কয়েকটা FB তখন অ্যাক্টিভ রয়েছে, কিন্তু এদেরকে আমি চিনি না রে। ইস, কি অসভ্য অসভ্য নোংরা নোংরা ভিডিও ছাড়ে বাবা, কিন্তু কত ফলোয়ার দেখ। এই বলছি, আমিও যদি ওইরকম করে, খবরদার খবরদার সুপ্রিয়া, ওসব নাম মুখে আনবি না। কেন, কি হয়েছে? না 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 না,
তুই 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 তো নোংরা মেয়ে নোস, তুই তো ভালো। আরে দূর, ভালো মন্দের কিচ্ছু বুঝি না, এখন আমাকে ইনকাম করতে হবে, এইটা আমি ভালো করে বুঝতে পেরেছি। বাবার কাছে মায়ের কাছে টাকা চেয়েছে, আমি জাস্ট ভিখারি হয়ে গেছি রে, আমাকে দেয়ই না। তোর বাবা তোকে এত ভালোবাসে আর কাকিমা তোকে এত ভরসা করে, তার উপরেও তোর মুখে এই কথা মানায় না রে। দেখ সুরভি, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। বাবা একেবারেই পছন্দ করে না এইসব। তাছাড়া বাবা মায়ের নিজস্ব একটা অ্যাকাউন্ট আছে, সেইগুলো আমাকে কখনো দেখতে দেয় না। সেই প্রোফাইল লক করে রেখেছে, তা আবার পাসওয়ার্ড দিয়ে। আমি জানি বাবা বাড়িতে এলে মায়ের সাথে ভিডিও বানায় আর সেগুলো পোস্ট করে। তুই শুনেছিস? শুনিনি, তবে দুই একটা কথা আমার কানে এসে বাজে। কীরকম কথা? ধর, বাবা অনেকদিন পর এসেছে, সেই দিন তো আমার ঘরে আমি ঘুমোই, কিন্তু মা বাবা নিচের ঘরে ঘুমোলেও আওয়াজটা না গুম গুম করে ওপরে শোনা যায়। বাবা প্রায় দিনই মাকে বলে কুত্তা হতে। কি? হ্যাঁ, কুত্তা। কুত্তা হতে মানে? আমি জানি না। আর সেই সব ভিডিওগুলো আপলোড করে। পরের দিন সকালবেলায় মায়ের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে থাকে, দেখে মনে হয় খুব ভয় পেয়েছে। বাবাকে গোপনে শুধু বলে যে তুমি ভিডিওটায় আমার মুখ আনোনি তো? আরে না, তুমি নিশ্চিন্ত থাকো, এইটুকুই বলে। কিন্তু তোর বাবা তো একজন পুলিশ কর্তা, এই অপরাধ আমি কি করে বুঝবো বলতো? কুত্তা কেন হতে বলে সেটাও জানি না, আর কিস ভিডিও আপলোড করে সেটাও। বলতে বলতে স্কুলের কাছে ওরা পৌঁছে গেছে। পল্লব দাঁড়িয়ে রয়েছে ওর অন্যান্য বন্ধুদের সাথে। পল্লবের মুখটা দেখেই লজ্জায় লাল হয়ে যায় সুরভি। কি হলো রে, তুই এবার ওকে দেখে লজ্জা পেলি কেন? না মানে, চল চল ভেতরে চল। ক্লাস শুরু হয়ে যায়, মেয়েরা একদিকে ছেলেরা আর একদিকে। প্রথম পিরিয়ড হওয়ার পর সেকেন্ড পিরিয়ড শুরু হবে এমন সময় ছেলেপুলেরা খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছে। পল্লব ওর মোবাইলটা বার করে সমস্ত বন্ধু বান্ধবদের কি একটা যেন দেখাচ্ছে। সুরভির বারবার মনে হচ্ছে ওর নগ্ন শরীরের দৃশ্যটা হয়তো দেখে ফেলেছে ওরা, আর দেখে ফেলেছে বলেই বোধহয় এইরকম করে হাসাহাসি করছে। কি রে, হা করে কি দেখছিস? জিজ্ঞেস করে পল্লব। না কিছু না। শোন না, কালকে তোদের ফোন নাম্বারটা নিলাম, সুপ্রিয়ার অ্যাকাউন্ট দেখলাম, তা ঠিক 12:30টার সময় একটা বেনামি অ্যাকাউন্ট আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তুই অ্যাকসেপ্ট করেছিস? হ্যাঁ, অবভিয়াসলি, করতে তো হবেই। সেক্সি স্মার্ট একটা মেয়ে বোধহয়, কি দারুণ দারুণ ভিডিও আপলোড করে রে। এইসব ভিডিও না দেখলে কি আর এখন চলে? শোন, যতই সবাই ওই ভালোর পেছনে দৌড়ক না কেন, তাহলে এই নোংরা ভিডিওগুলোতে এত ফলোয়ার কি করে বাড়ে তুই বল? সুরভি চুপ করে পল্লবের দিকে তাকিয়ে থাকে। পাশেই বসেছিল সুপ্রিয়া, বলে তাই? অনেক ফলোয়ার? প্রচুর, তুই জাস্ট বিশ্বাস করতে পারবি না। এই তুই বলছিলি না তুই ফলোয়ার বাড়াতে চাস? হ্যাঁ, কি করে করি বলতো? দেখ, কাজ কর, তুই আমাকে কোলাবোরেট কর। সে আবার কি? শোন, যখন আপলোড করবি তখন হ্যাশট্যাগ দিবি, আমাকে দিবি, তাহলে দেখবি আমারগুলো তোকে দেখবে আর তোর ভিডিও কোলাবোরেট হবে। না না সুপ্রিয়া, খবরদার ওটা করবি না, এতে ওরই যত লাভ হবে। আস্তে করে কথাটা বলে সুরভি। ধ্যাৎ, তুই চুপ কর তো। হ্যাঁ, আমায় কি করতে হবে? যা বলবো তাই করবি? হ্যাঁ, যা বলবি তাই করব। আমার জাস্ট ফলোয়ার বাড়ানো নিয়ে কথা, আমি আমি সব কিছু করতে পারি। ভেবে বলছিস? এইবার একটু ভয় হয় সুপ্রিয়ার। না মানে, তুই কি আমাকে দিয়ে এত ভয় পাচ্ছিস কেন? শোন, তোর ফেস কেউ দেখবে না, শুধু তোর সাউন্ডটা শুনবে আর তোর শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ, তাতেই কাজ হয়ে যাবে, দেখবি। আর শোন, এখন ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতে হয়, তোকে ভাইরাল হওয়ার ভিডিও করতে হবে। একবার তুই যদি ভাইরাল হতে পারিস তাহলে ব্যাস, কেল্লা ফতে। কিন্তু ভাইরাল হওয়ার জন্য আমায় কি করতে হবে? ওটাই তো ডার্লিং, ভাইরাল তোমায় হতে হবে। তার আগে তুমি এক কাজ করো, তুমি আজকে থেকে আমি যেভাবে যেভাবে তোমাকে ডিরেকশন দেব ঠিক সেই রকম ভিডিও আপলোড করা শুরু করে দাও। সেই দিন স্কুল অত্যাধিক গরমের কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। গোটা রাস্তাতে সাইকেল চালিয়ে চালিয়ে এক কথা বলে বলে মাথাটা খেয়ে নেয় সুপ্রিয়া সুরভির। ওর ফলোয়ার এবার বাড়বে, ওর এবার ইনকাম চালু হবে, বাবা মায়ের কাছে আর ওর হাত পাততে হবে না, এক্সেট্রা এক্সেট্রা। একটা সময় অতিষ্ঠ হয়ে সুরভি বলে, শোন, ওইসবে ইনকাম হয় না। দেখ, তুই চুপ কর, তুই কি করে বুঝলি? এইবার আবার চুপ হয়ে যায় সুরভি। বেশ কয়েকদিন পর সুরভি দেখতে পাচ্ছে সুপ্রিয়া ওর সাথে কথা বলে না,
যত কথা পল্লবের সাথে আর ওর বন্ধু বান্ধবের সাথে। পল্লবের শিখিয়ে দেওয়া কথা মতো ও ভিডিও আপলোড করা শুরু করেছে। বিভিন্ন রকমের পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে নেচে আর ঠোঁটের অশ্লীল ভঙ্গিমায় সত্যি ওর ফলোয়ার তত্তর করে বাড়ছে। ওর ঠোঁট, ওর বুক, ওর পেটের নাভি ইত্যাদি। তবে মুখটা অর্থাৎ চোখ আর নাক দুটো চশমা অথবা ওড়না দিয়ে ঢাকা। কিন্তু বেচারি সুপ্রিয়া বুঝতেও পারছে না পুলিশের খুব একটা সময় লাগবে না এটাকে ট্র্যাক করে এর আসল মালিকের খোঁজ খবর নিতে। হে দেখ দেখ, মাত্র 3 দিন, 3 দিনে 1000 ক্রস করেছে। দেখ, তাই তো দেখছি। কি করে পসিবল করলি? ওই তো গুরু, তুই তো কিছুতেই রাজি হচ্ছিস না। যেরম পল্লব আমাকে বলেছে সেই রকম করেছি। জাস্ট কত বেড়ে গেছে। আবার ঠিক দিন 7 পরে এনে দেখায় সুপ্রিয়া সুরভিকে, হে দেখ 10,000 ক্রস করেছে। এত কি করে ক্রস করলো? ওই তো গুরু, ভিডিও, তুমি বুঝবা না। এদিকে সুরভি প্রত্যেক দিন রাতেই সুপ্রিয়ার আপলোড করা সব কটা ভিডিও দেখে। ইতিমধ্যেই সুপ্রিয়া অ্যাকাউন্টের নাম বদল করে দিয়েছে। ওর সুপ্রিয়া বণিক নামের বদলে সেখানে চলে এসেছে SS কামিনী। তত্তরিয়ে বাড়ছে ফলোয়ার। এদিকে রাগ হচ্ছে ভেতরে ভেতরে সুরভির, যদিও সে মুখ ফুটে কিছু বলতে পারছে না। মাসখানেক পর প্রথম ওর ইনকাম চালু হয়। এতে আরও বেশি রাগ হয় সুরভির সুপ্রিয়ার ওপরে। আজকে কিন্তু আমি তোদের প্রত্যেককে ট্রিট দেব, হঠাৎ করে কথাটা বলে ফেলে সুপ্রিয়া। ট্রিট দিবি মানে? হ্যাঁ, আমার নিজের ইনকাম, পকেট মানি। সবটাই সম্ভব হয়েছে কিন্তু পল্লবের দ্বারা। কিন্তু যেগুলো তুই দেখাচ্ছিস অন ক্যামেরা সেগুলো তো তোর ব্যক্তিগত সম্পত্তি। পরবর্তীকালে অসুবিধায় পড়বি না তো? জিজ্ঞেস করে সুরভি। কেন বলতো? অসুবিধা কি আছে? আমি তো কাউকে আমার ফেস দেখাচ্ছি না, জাস্ট নাচ করছি। হ্যাঁ, পেট আর বুক ও সবাই দেখায়, ওতে কোনো অসুবিধা হয় না। কিন্তু বাড়িতে যদি, আরে ধুর, সবসময় এত বাড়ি বাড়ি কেন করিস বলতো? বাড়িতে বলবেটাকে? বাড়িতে প্রত্যেকটা বন্ধুকে নিমন্ত্রণ করে সুপ্রিয়া ট্রিট দেয়। মা তো অবাক, এত টাকা পেলে কোথায়? জিজ্ঞেস করলেই বলে, কেন তুমি আমাকে পকেট মানি দাও না ওই জন্য। তাছাড়া সামনের বছর আমাদের মাধ্যমিক, তো আর তো কারোর সঙ্গে দেখা হবে না। এই স্কুলের পরে অন্য স্কুল, না হলে কেউ কলেজে ভর্তি হবে, বুঝতেই পারছো, আর না হলে কেউ অন্য লাইন চেঞ্জ করে ফেলবে। তাই ভাবলাম একটা ট্রিট। কিন্তু সেই ট্রিট তো তুই মাধ্যমিকের সময় দিতে পারতিস রে মা। না না মা, ওই সময় হয় না গো, সবাই ভুলে টুলে যায়। এলাহি আয়োজন, বিরিয়ানি, চিকেন, তার সঙ্গে সঙ্গে ভ্যারাইটিস রকমের মকটেল, পোলাও, খাসি, মিষ্টি। এত টাকা পকেট মানি তোকে আমি কবে দিলাম? কেন? বাপই তো দেয় প্রত্যেক মাসে 5,000 টাকা। এইটুকু মেয়েকে তোকে তোর বাপি 5,000 টাকা করে পকেট মানি দেয়? কই, আমায় তো কখনো তোমায় বলার প্রয়োজন বোধ হয়নি বোধহয় মা। বলেই মুখটা ফিরিয়ে সুপ্রিয়া চলে যায়। মনে মনে খুব কষ্ট পায় সুপ্রিয়ার মা। ভেতরে ভেতরে সুরভি রাগে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। পার্টি থেকে ফেরার পথে পল্লব নিজের সাইকেলে যখন উঠবে সেই সময় সুপ্রিয়া ওকে বলে, থ্যাঙ্কস টু ইউ। তুই ছাড়া এটা সম্ভব হতো না রে। কিন্তু সিক্রেট ভিডিও কাউকে শেয়ার করবি না। এমনি পাবলিক শেয়ার করছে করুক, পাড়ার লোককে কাউকে বলবি না। কিন্তু পল্লব, আমি কোনো প্রবলেমে? আরে দূর, কি পড়বি প্রবলেমে? কেউ তোর ফেস দেখেছে না তোর ভয়েস শুনেছে? তুই জাস্ট এমনি গানে নিয়েছে পোজ দিয়েছিস। এই তো সিনেমার নায়ক নায়িকারা এর থেকে রাফ টাফ সিন করে, বুঝলি? পল্লব সাইকেল নিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পর, মানে ওই দুটো বাড়ি ক্রস করার পরে রাস্তার মাঝখানে সুরভি এসে দাঁড়ায়। এক্ষুনি তো পড়তি। পড়লেই ভালো হতো। তুই কি শিখিয়েছিস বলতো মেয়েটাকে? ভালো মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। কেন, তুই করবি? তুইও কর, তোরও পারবে। আমায় কোলাবোরেট কর, দেখবি কত ফলোয়ার। বাদ দে, বাজে কথা বলিস না। আমার তো সব কথায় তোর বাজে কথা বলেই মনে হয়। শর্ত, বাড়ি যাবো। শোন পল্লব, কি? আমি তোর সাথে কিছু আলোচনা করতে চাই। কিরকম? আমি পার্সোনালি তোকে বলতে চাই। তুই প্লিজ কথাটা কিন্তু সুপ্রিয়াকে বলবি না, বললে ও খুব কষ্ট পাবে। এনিথিং সিরিয়াস? খুব সিরিয়াস। পল্লব সাইকেল থেকে নামে। সুরভি ওর হাতটা ধরে একটু নির্জন স্থানে নিয়ে যায়। সুপ্রিয়ার বাড়ি থেকে বন্ধু বান্ধবরা চলে গিয়েছে। সুপ্রিয়া আবার ভিডিও করতে বসেছে। আজকে সে পরেছে একটা লাল টুকটুকে ব্রা আর একটা লাল টুকটুকে পেন্টি।
পাতলা শরীরের কোমরটাকে দেখাচ্ছে সে, আর গান হচ্ছে পাতলি কামারিয়া বলে। ফেস দেখাচ্ছে না, কিন্তু এত সুন্দর একটা শরীরের বিবরণী দেখে ফেসবুকে তরতর করে লাইভে আসার দরুন ফলোয়ার যেমন বাড়ছে তেমন কমেন্টও আসছে। কেউ কেউ তো ওকে ডিরেক্টলি প্রপোজ করছে, কেউ কেউ আবার বিছানায় যাওয়ার জন্য আগমন করছে। সবকিছুকে উপেক্ষা করে নিজেকে ইনকামের দিকে বেশি করে বাড়ানোর জন্যে যাচ্ছে তাই কাণ্ড করে যাচ্ছে সুপ্রিয়া। সুরভি বলে, শোন, ওর বাবাও এই ভিডিও করে জানিস? কি কাকু? বাট পুলিশ অফিসার, ওনার আবার টাইম আছে নাকি? হ্যাঁ, ওর মায়ের সঙ্গে নাকি করে, ভিডিও করতে করতে নাকি বলে কুত্তি কুত্তি। কি যে বলেও চুপ হয়ে গেল পল্লব। বলল, তুই সিরিয়াস বলছিস? আমি ওর মুখ থেকে শুনেছি, বাকিটা চোখে তো কখনো দেখিনি, তাই কি করে সিওর বলবো বলতো? পল্লব একটা ভিডিও বার করে, ভিডিওটাকে অন করে দেখায় সুরভিকে। সুরভির চক্ষু ছানা বড়া, মুখে মাস্ক পরা দুইজন স্বামী স্ত্রী। দুইজনের শরীরে এতটুকু বস্ত্রের আবরণ নেই। স্ত্রী শুয়ে রয়েছে বিছানায়, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে স্বামী। তাকে ইন্ট্রোডাকশন দিচ্ছে যেরকম ভাবে, স্ত্রী সেই রকম ভাবেই কাজ করছে। সারা ঘরময় পাছা দুলিয়ে দুলিয়ে হেঁটে বেড়াচ্ছে সেই নগ্ন মহিলা, আর পুরুষটি তার পেছনে কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। একটা সময় সেই মহিলা ঘুরে দাঁড়ালো, বসলেও ঠিক কুকুরের কাটিংয়ে, এগিয়ে গেল পুরুষ মানুষটার সামনে এবং চোষণ শুরু করলো তার পুরুষ অঙ্গটি। পুরুষটি অপার্থিব আনন্দে বারবার মুখ থেকে শীতকার ধ্বনি বার করছে, আর সেই সঙ্গে সঙ্গে তার হাত চলে যাচ্ছে মেয়েটির নগ্ন সেই যোনিতে। কিছুক্ষণ পরে দুটো মানুষ একত্রিত হলো বিছানার মধ্যে, তবে পজিশনটা সম্পূর্ণ একটি কুকুরের মতো। এইসব ভিডিও ফলোয়ার কেন? তুই জাস্ট দেখ, ভিউজটা দেখ, 1.1M ছেড়েছে। কখন দেখেছিস? জাস্ট 12 ঘন্টা আগে। সুরভি তাকিয়ে রয়েছে ওর বন্ধু পল্লবের চোখের দিকে। এবার তুই বল, এই ভিডিওটা আপলোড কে করেছে? দেখেছিস প্রোফাইলের নামটা? Z. দেখেছিস? এটা হলো প্রোফাইলের নাম। এইবার তুই বল, তুই কি করবি? সুরভি চুপ করে থাকে। পল্লব বলে, তোর ফোনটা দে তো। কি করবি? দে না। নিশ্চয়ই তোর ফেসবুক আছে, থাকতেই হবে। হয়তো তুই লুকিয়ে রেখেছিস অন্য ছবি দিয়ে। না 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 পল্লব, আহা দে না, আমার দেখার আছে। না মানে তুই কেন? তাহলে তুই আমাকে ডাকলি কেন? নিশ্চয়ই হেল্প পাবার জন্যে। আর এই কথাটা বলতে হবে তো মেয়েটাকে। ওর বাবা মা দুইজনই একটা ডেঞ্জার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি তো ওকে জাস্ট ফলোয়ার বাড়াতে বলেছি, তাই বলে এত নোংরামি করতে তো বলিনি। ও নিজের শরীর দেখিয়ে ইনকাম করছে, কারোর সঙ্গে তো শুটছে না। তাহলে তুই ব্যাপারটাকে ক্যাজুয়াল দিচ্ছিস পল্লব। তুই বুঝতে পারছিস না এতে পরবর্তীতে সুপ্রিয়ার জীবনে কত প্রবলেম হতে পারে? কি প্রবলেম হবে সেটা আমাকে একটু বলতো। কিচ্ছু প্রবলেম হবে না। সবাই এখন নোংরার পেছনে দৌড়াচ্ছে, সবাই, টিভি সিরিয়াল থেকে শুরু করে ওই ওয়েব সিরিজ, প্রত্যেকটা। নোংরামি এখন নেই কোথায় বলতো? কোথায় নেই? নোংরামি করা ছাড়া মানুষ এখন বড় হতে পারে না। তাছাড়া FB খুললেই কত রকমের ছবি, কত রকমের ভিডিও, কত রকমের লেখা, কত রকমের জোকস, সবকিছুর মাধ্যমে নোংরামি ছড়াচ্ছে। ইনকামিং সোর্স আমাদেরকেও তো বাড়াতে হবে। তুই সুপ্রিয়াকে যেটা শিখিয়েছিস একদম রং শিখিয়েছিস। একটা সময়ের পরে সুপ্রিয়া তোকে ঘৃণা করবে, আমি বিশ্বাস করি। দেখ, মানুষের মধ্যে অসংখ্য ট্যালেন্ট আছে, সেটাকে খুঁজে বার করে সেই ট্যালেন্টের ভিডিও দিলেই তো লেটা চুকে যায় রে। মুখে লেকচার মারা খুব সহজ, কাজে করে দেখানো বিরাট কঠিন ব্যাপার বলে পল্লব সাইকেল ঘুরিয়ে চলে যায়। সুরভি কিন্তু ওর ফোনটা দেয় না, কারণ যেই নগ্ন ভিডিওটা এই মুহূর্তে পল্লব ওকে দেখিয়েছে, অর্থাৎ সেভ করে রেখেছে অন্য বন্ধুদেরকে দেখানোর জন্যে, সেই ভিডিওটা আর কারো নয়, সুরভি এবং সুপ্রিয়ার বাবার। সেই দিন রাত্রিবেলা সুরভি ফোন করে সুপ্রিয়ার বাবাকে, জানায় সুপ্রিয়ার যাবতীয় কাণ্ড কারখানা। তুমি ঠিক বলছো? একদম ঠিক বলছি। আমি কিন্তু তোমাকে বলেছিলাম কাকু, এমন কাজ আমার সাথে করো না। হ্যাঁ, তোমার মেয়েই যখন। শাট আপ! আমি আমার মেয়ের হাত থেকে ফোনটা নিয়ে নেব। নিয়েই বা কী হবে? সে এখন সোশ্যাল মিডিয়ায় অল টাইম অ্যাক্টিভ থাকে, অল টাইম তার ভিডিও শ্যুট হয়। কাকিমাকে সেই দিন বাড়ি থেকে বার করে দিয়ে তুমি আমাকে ডেকে নিয়েছিলে। কাকিমা আমার মায়ের সাথে গল্প করতে গিয়েছিল গভীর রাতে,
তুমি বলেছিলে আমাকে নাকি সুপ্রিয়ার খুব প্রয়োজন। হ্যাঁ, আর সেই কথায় বিশ্বাস করে আমার মাও যে তোমাকে কি করে আমার কাছে আমাকে পাঠিয়ে দিল, আমি জাস্ট বুঝতে পারলাম না। পরে বুঝতে পারলাম আমরা প্রত্যেকেই এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। বেনামিতে ভিডিও বানিয়ে আমরা প্রত্যেকেই এখন ইনকামিং সোর্সের দিকে এগোচ্ছি। সম্পর্ক, ভালোবাসা, ঘনিষ্ঠতা সব কিছুর মূল্যকে তুচ্ছ করে পল্লব আজকে আমাকে আমার ভিডিও দেখাচ্ছে, দেখিয়ে আমাকে বলছে এগুলো দেখ, যারা করে তারা নাকি ভালো, তারা তো মুখ দেখাচ্ছে না, এগুলোও নাকি সমাজের এক একটা। তুমি এখন ফোনটা রাখো, আমি ডিউটিতে আছি। না, আমার কথা তোমার আজকে শুনতেই হবে। বিশেষ করে তোমার এই ডগি স্টাইলের ভিডিও, এইটা তো এখন ভাইরাল। কত টাকা ইনকাম করলে ওটা থেকে? কই আমাকে তো 1 টাকাও। দেখো এইসব ভিডিওগুলো কেন কি জানি এখন মনিটাইজেশন হচ্ছে না, প্রবলেম হচ্ছে। তাই বাহ, ভিডিও করার সময় এসবের কথা মাথায় থাকে না। সুরভির ফোনটা কেটে দিয়েছেন ভাস্কর বাবু। এদিকে সুরভি দাপাচ্ছে ওর ভেতরের অভ্যন্তরীণ যন্ত্রণায়। মা, বাবা, সুপ্রিয়া, পল্লব সকলে এই সোশ্যাল মিডিয়ার দিকে ভাইরাল হওয়ার জন্যে দৌড়ে দৌড়ে সব সম্পর্কের লেটা চুকিয়ে দিচ্ছে। সুরভিও প্রথমে ভাইরাল হতে চায়নি। সেই দিন বাড়িতে কেউ ছিল না, সুপ্রিয়াও ছিল না, সুপ্রিয়ার মাও ছিল না। কিভাবে যেন সুরভি গিয়ে হাজির হয়েছিল। আর ওই সময় ভাস্কর বাবু মোবাইলে একটা নোংরা ভিডিও দেখছিলেন। সুরভিকে দেখে ওনার ভেতরে বাসনা জেগে ওঠে। উনি সুরভিকে জানান এসব ভিডিওর মাধ্যমে নাকি অল্প বয়সী ছেলেমেয়েরা প্রচুর টাকা ইনকাম করছে। টাকার লোভ খুব মারাত্মক জিনিস, সেই দিকে দৌড়াতে শুরু করে সুরভি। উঠতি বয়সের সঙ্গে সঙ্গে জীবনে চলার প্রয়োজনীয় জিনিসের দামও যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মানুষের ব্যক্তিগত চাহিদা। ওই চাহিদা পূরণের জন্যই সুরভি ছুটতে শুরু করে যেই লাইনে ওকে ভাস্কর বাবু নিয়ে যাচ্ছেন সেই লাইনে। এখন সুরভির মোবাইলে বেনামিতে 3টে অ্যাকাউন্ট, 3টে অ্যাকাউন্টেই ওর নোংরা ভিডিওতে ভরা। কিন্তু এইসব ভিডিওর কথা জনসমক্ষে কোনোদিন সুরভি বলতে পারে না, লজ্জা করে ওর। তবে সুপ্রিয়া যা শুরু করেছে তাতে খুব শিগগিরই ব্যাপারটা সকলকে জানাতে হবে। পরের দিন স্কুলে একটা হৈ হৈ কাণ্ড পড়ে যায়। হ্যাঁ, সুপ্রিয়া স্কুলের ছাদে উঠেছে। সেইখানে দাঁড়িয়ে সে লাইভ টেলিকাস্ট ভিডিও বানাচ্ছে। কিভাবে যেন গতকালকে ওর ভিডিওতে খুব একটা বেশি ফলোয়ার আসেনি, ভিউজ আসেনি। আর ভিউজ না আসলেই তো ইনকামের সোর্সটা কমে যাবে। হীনমন্যতায় ভুগছে ওই একদিনের জন্যই সুপ্রিয়া। পল্লবকে ফোন করার পর পল্লব ওকে বলেছে এমন কিছু করতে যেটা নাকি পাবলিক খাবে। তা মানুষ তো সামনাসামনি মৃত্যুর দৃশ্য দেখলে সেটাতে বেশি বেশি খুশি হবে। তাকে বাঁচানোর পরিবর্তে দূর থেকে ভিডিও করে নিজের ফলোয়ার এক চান্সে অনেকটা বাড়িয়ে নিতে পারবে। সেই সব কথা মাথায় চিন্তা করে সুপ্রিয়া স্কুলের ছাদে উঠেছে। নিচে দাঁড়িয়ে ম্যাডাম চিৎকার করছেন, স্যার চিৎকার করছেন। ছাদের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে সুপ্রিয়া। মোবাইলটা অন করে হাই হ্যালো করে ভিডিও শুরু করে দিয়েছে সে। স্কুলে ঢোকার পরই সুপ্রিয়াকে এইরকম অবস্থায় দেখে ও প্রথমে কি করবে বুঝতে পারে না সুরভি। তারপর সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করে ভাস্কর বাবুকে, ব্যাপারটা পুরো খুলে জানায়। কিন্তু ভাস্কর বাবু তখন ভোটের ডিউটির কারণে এই জেলাতেই নেই। পুলিশ আসে, রেস্কিউ টিমকে খবর দেওয়া হয়েছে যারা সুপ্রিয়াকে বাঁচাবে। কিন্তু সুপ্রিয়া সে তো ভিডিওতেই মশগুল হয়ে রয়েছে। সুরভি বারবার ফোন করছে প্রত্যেকটা বন্ধুকে, ফোন করছে সে সুপ্রিয়ার মাকে। কেউই কোনোভাবেই ফোনটা রিসিভ করছে না। হয়তো ব্যক্তিগত কাজে ব্যস্ত অথবা রিল তৈরি করছে। 8 ঘন্টার প্রচেষ্টার পরে অ্যাট লাস্ট সুপ্রিয়াকে বাঁচাতে পারল রেস্কিউ টিম। ওকে নিচে নিয়ে আসার পরে কান সাটিয়ে একটা চড় মারলেন প্রধানা শিক্ষিকা। তোমাকে এসব কথা কে শিখিয়েছে? কে শিখিয়েছে? সুপ্রিয়া ফুঁপিয়ে কান্না করে ওঠে। হ্যাঁ, আপনি আমার ভিডিও নষ্ট করে দিলেন। আমি কোথায় ভাইরাল হওয়ার জন্য আত্মহত্যা করতে যাচ্ছিলাম? কি হতো, ছাদ থেকে পড়তাম, মাথাটা একটু ফাঁটতো, শরীরে একটু ফ্র্যাকচার হতো, আর ওই সব দিয়ে হাসপাতালে বসে বসেও ভিডিও করতে পারতাম।
এ আমার নাক ফেটেছে, এ আমার কপাল ফেটেছে, এ আমার হাত ফেটেছে। আরে মানুষ প্রেগনেন্সি নিয়েও এখন ভিডিও করছে ম্যাডাম, আর সেই সব ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে। এমনকি সদ্যজাত জন্মানো সেই বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত ভিডিও বানিয়ে ফেলছে, আর তত্তর করে ফলোয়ারটা বাড়ছে। এতে কি বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ইনকামটা? তোমাদের মাথাটা একেবারে গিয়েছে বললেন হেড মিস্ট্রেস। তারপরের খবর অন্যরকম। ভাস্কর বাবু এসেছিলেন সুপ্রিয়ার মা। দুইজনকে অত্যন্ত বকাবকি করা হয়েছে। বেসরকারি স্কুলের দরুন ওকে স্কুল থেকে রাস্ট্রিকেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ভাস্কর বাবু আর সুপ্রিয়ার মায়ের অনেক আকুতি মিনতির পর ওনারা টাইম দিয়েছেন মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে যদি সুপ্রিয়া নিজেকে শুধরাতে পারে তাহলে এই স্বনামধন্য স্কুলে সে পড়াশোনা করতে পারবে, আর যদি না পারে তাহলে ওর পড়াশোনা এই পর্যন্তই ইতি। এগুলো কি হয়েছে তোর বলতো? হ্যাঁ, কি হয়েছে তোর? বাপি, তুমি এরকম করে আমাকে বলো না। তোমরাও তো ভিডিও ছাড়ো, কই আমাকে তো দেখাও না। সব ভিডিওগুলোকে প্রাইভেট করে রাখো। তোমার মোবাইলে পাসওয়ার্ড তুমি প্রত্যেক দিন চেঞ্জ করো। আমারও তো ইচ্ছে করে। তোমরা কি করে? দেখ মা, তোর এসব চিন্তাধারা ভুল। তোর বাপি একজন অফিসার, পুলিশ, উনি কেন এসব করতে যাবেন? না, আমি বাপিকে দেখেছি বলেই বলছি। সুপ্রিয়ার মা ঘুরে তাকায় ভাস্কর বাবুর দিকে। মেয়েগুলো কি বলছে? তুমি এসব ভিডিও করো? তোমার তোর কথা বলার সময় হয় না গো, তুমি এসব কখন করো? শোন মা, আমি এসব কিচ্ছু করি না। তোর মাথায় যে এগুলো ঢুকিয়েছে সে ভুল ঢুকিয়েছে। না, আমাকে সুরভি বলেছে। কে বলেছে? সুরভি। কিছুক্ষণ পরে সুরভিকে ডেকে আনা হয়। সুরভি এমন একটা প্রশ্নের মুখে পড়ে বেশ ঘাবড়ে যায়। এই সুপ্রিয়া, আমি তোকে কবে বললাম? বরং তুই তো আমাকে বললি। তোর বাবা যখন আসে নিচের ঘর থেকে তুই ডগি স্টাইলের একটা কথা শুনতে পাস। হ্যাঁ, সে তো শুনতে পাই। আর বাকি কথা তুই আমাকে বললি না মনে হয়? না, তোকে আমি কখনো বলিনি তোর বাবা ভিডিও করে। তোর বাবার সেই সময় আছে নাকি? ওনারা হলেন চাকরিওয়ালা মানুষ। তাছাড়া মস্ত বড় বড় চাকরিওয়ালা ম্যান, বিজনেসম্যান, ওরা খামোখা এই কটা টাকার পেছনে কেন দৌড়াতে যাবে? বলে চুপ করে তাকিয়ে থাকে সুরভি সুপ্রিয়ার বাবা ভাস্কর বাবুর দিকে। ভাস্কর বাবুর চোখ দুটো রাগে অগ্নিকর্ভা হয়ে উঠেছে। তিনি পারলে সুরভিকে এখন ঠাটে একটা চড়ই মেরে দেন। সুরভি বলে, শোন, আমিও চেয়েছিলাম এক সময় এসব করতে, কিন্তু ওগুলো করতে ভালো লাগে না রে। তাই ঠিক করেছি যে এই জিনিসটা আমি খুব ভালো পারি, সেই জিনিসটাকে লক্ষ্য রেখে সামনে এগোনোর চেষ্টা করব। পড়াশোনাও করব আর গান করব। একটা ফ্রেশ অ্যাকাউন্ট খুলব যেখানে কোনো বাজে কিচ্ছু থাকবে না। আমাকেও একজন ব্যক্তি প্রলোভন দেখিয়েছিল। প্রথমেই আমাকে বলেছিল শরীর দেখানো ভিডিওগুলো পাবলিক খুব খায়, এক এক সময় এক এক রকম স্টাইলে, কামদেবের বর্ণনা করা 108টা পদ্ধতিতে। হ্যাঁ, আমি করেছি, ভিডিও আপলোড করেছি। না, সেই ব্যক্তির সঙ্গে করিনি, তবে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোকে সংগ্রহ করে এডিটিং করে তার মধ্যে জাস্ট একটু সাউন্ড যুক্ত করে করেছি। বিশেষ করে তরতরিয়ে আমার ফলোয়ার বাড়ছিল। কিন্তু একটা সময় আসার পরে আমি রিয়েলাইজ করি আমি জিনিসটা ভালো করছি না। নারী শরীর আমার কাছে লজ্জার আবরণের মতো। ভগবান নারীকে দুটো সুন্দর বুক দিয়েছে, সুন্দর একটা ভারী নিতম্ব দিয়েছে, পাতলা পেট দিয়েছে। হুক খুলে বোতাম খুলে সকলকে দেখানোর জন্য দেয়নি। এই দুটো আমাদের লজ্জা, এই দুটো আমাদের অধিকার। এই দুটোর জন্যই আমরা পুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা রে সুপ্রিয়া। ব্রা পরে, পেন্টি পরে তুই ভিডিও আপলোড করতেই পারিস মুখটাকে ঢেকে তোর ফলোয়ার বাড়ানোর জন্যে, কিন্তু একটা সময় পরে তোর ওই শরীর দেখানো ভিডিওগুলোই তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, যেভাবে আমায় করছে। আজ থেকে নয়, ক্লাস 7 থেকে আমি খুব ভুগেছি রে, খুব ভুগেছি। পুলিশ, কার কাছে আমি সাহায্য চাইব? আমি তো ফেস দেখাচ্ছি না, আমাকে ধরে কার বাপের সাধ্যি। তারপরে এইসব আইডি ফাইডি জাস্ট এগুলো তুচ্ছ ব্যাপার। সেরকম লোকের পাল্লায় না পড়লে এগুলো কখনোই হ্যাক হয় না। আর হ্যাঁ, সেরকম মানুষের কাছে যদি কখনো ইনকোয়ারি হয় তবেই এসবের আসল মালিককে ধরা সম্ভব, নচেত এগুলো তো হামেশা প্রত্যেকটা ঘরের প্রবলেমের ব্যাপারে সুপ্রিয়া। যেটা খুব ভালো পারিস সেটা কর, দেখবি জীবনে ঠিক একদিন প্রতিষ্ঠিত হবি। আর পল্লবের কথাই কেন গা দিচ্ছিস? ওর নিজের ভিডিওগুলোকে কখনো খেয়াল করে দেখেছিস? একটাতেও কোনো অশ্লীল কিছু আছে? হয়তো বেনামিতে কোনো অ্যাকাউন্টে অশ্লীল ভিডিও পোস্ট করতেই পারে, কিন্তু ওর নিজেরটা সম্পূর্ণ সেফ এবং সাফ। তোর মতো বোকামি কেউ করে কখনো?
কথাটা বলে সুরভি সুপ্রিয়াকে। সুপ্রিয়ার চোখে তখন জল। সে বলে, কিন্তু আমি যেগুলো করে ফেলেছি এগুলো তোর অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দে। অ্যাকাউন্টটাকে আবার সুপ্রিয়া ওই নামে ফিরিয়ে আন। যদি কেউ সেভ করে থাকে, করলে করেছে। যদি কেউ শেয়ার করে থাকে, করলে করেছে। তাতে কি হয়েছে? তুই এখন নিজেকে তো শুধরে নে। দেখবি অনেকটা আনন্দ লাগে, এক আকাশ সমান ভালো লাগে। আসলে ভালো কাজকে পৃথিবীর মানুষ কখনো বোঝে না রে। এইসব শরীর দেখানো ভিডিও জাস্ট ক্ষণিকের কয়েকদিনের চাওয়া মাত্র। হ্যাঁ, অবশ্যই ফলোয়ার বাড়ানোর একটা পদ্ধতি, তবে সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। দীর্ঘস্থায়ী হয় রোমান্টিক ভালোবাসার অনুভূতি, দীর্ঘস্থায়ী হয় বাস্তব চরিত্র, দীর্ঘস্থায়ী হয় একটা সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত জীবনের বায়োডাটার গল্প। বুঝলি? তুই এত কিছু কি করে জানলি বলতো? আর আমার বাবা মা সম্পর্কেও তো ভিডিওর কথা তুই আমাকে না, তুই বলেছিলি। একটু প্রথম থেকে চিন্তা করে দেখ, তুই বলেছিলি, তুই শুনতে পেয়েছিস শব্দ। এইবার সুপ্রিয়া ঘুরে তাকায় মা এবং বাবার দিকে। লজ্জায় ভাস্কর বাবু মাথা নত করে ফেলেছেন, তার সঙ্গে সঙ্গে সুপ্রিয়ার মাও। সুপ্রিয়া বুঝতে পারে এনারা দুইজনেও এসব কাজের সঙ্গে ইনভলভ। কাকে দোষ দেবে সুপ্রিয়া? কটা সুপ্রিয়ার বাবা মাকে দোষ দেবে? পৃথিবীর প্রত্যেকটা মানুষই এখন মোবাইল নিয়ে ব্যস্ত। সন্তানকে সময় দেওয়ার মতো কারোরই কাছে সময় নেই। আজকে 3টে ফ্যামিলি মেম্বার 3জনের হাতে 3টে ফোন নিয়ে বসে থাকে। কেউ কারো দিকে তাকায় না। সন্তানও রিল করছে, মাও করছে, বাবাও করছে। একটা সময় ছিল যখন মানুষ টেলিফোন ইউজ করত, আর ওই টেলিফোনে কথা বলার জন্যে পেছনে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের লাইন পড়ে যেত। এখন তো প্রত্যেকের কাছে মোবাইল, কিন্তু মোবাইল কি দূরত্ব কমিয়েছে? বরং বাড়িয়েছে। হ্যাঁ, বাড়িয়েছে। এখন মানুষ আত্মীয়দের সাথে কথা বলতে ভয় পায়, ভিডিও কলেও কথা বলতে ভয় পায়, যদি এসে হাজির হয়। এখন তো অফুরন্ত সময় চাই মোবাইলটা ঘাটার, অফুরন্ত সময় চাই সোশ্যাল মিডিয়ায় নিজেকে অ্যাক্টিভ রাখার, লোকের খবর নেওয়া বা কারো বাছা মরা, এইসব ভাবনা চিন্তার সময় এখন কোনো মানুষের নেই। আমাকে তুই ঠিক বলেছিস সুরভি, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। আমি আজকে তো চেয়েছিলাম আত্মহত্যা করে ভিডিও একটা ভাইরাল। আত্মহত্যা মানে বুঝিস? আত্মাকে হত্যা করা। না বেঁচে থাকলে তোর ভিডিও আপলোড হতো কি করে? পল্লব তোর ভিডিও লাইভ করছিল, তোরা দুইজনেই লাইভ করছিলি। ওই মুহূর্তের মধ্যে পল্লবের কতগুলো ফলোয়ার বেড়েছে, তোর কোনো আইডিয়া আছে? এগুলো একটা ক্রাইম। ক্রাইম সুপ্রিয়া, এগুলো ক্রাইম। আচ্ছা কাকু, তুমি তো পারো পল্লবকে গ্রেফতার করতে। তুমি কি গ্রেফতার করবে? তোমার মোবাইলটা হাতে নিলে পল্লবও অনেক কিছু বের করতে পারবে। থাক, সেই সব কথায় না হয় নাই গেলাম। কাকু, তুমি তো রক্ষক, ভক্ষক হয়ে যেও না। তোমার মধ্যে আমরা অন্য রকমের রূপ দেখতে চাই। আর কাকিমা, মা, তোমাদেরকেও বলছি, তোমরাও একটু শুধরাও। তোমরা তো মা, লজ্জাকে ঢাকো, তবে তো আমরা সেই লজ্জা ঢাকতে শিখবো। তুই আমাদেরকে কেন বলছিস সেই কথা? আমরা কি করলাম রে মা? আমরা তো কোনো কিছুতে জন্মকাল অ্যাক্টিভই হয়নি। ভুল বলছো মা। কাকিমা, তুমিও ভুল বলছো। আমরা দুইজনেই পড়তে গিয়েছিলাম। সুপ্রিয়া বাড়ি এসে কাকিমাকে পায়নি। ডুপ্লিকেট চাবি থাকায় ঘরে ঢুকে গিয়েছে। কিন্তু আমার কাছে ডুপ্লিকেট চাবি না থাকলেও আমার ঘরের জানলার কাছে রাস্তার ধারে তোমার বেডরুমটা দেখা যায় মা। তোমরা দুই বান্ধবী একই বিছানায় শুয়েছিলে নগ্ন অবস্থায়। তোমরা দুইজনে হাত দিয়ে একে অপরকে সুখ দিচ্ছিলে নগ্ন অবস্থায়। তোমাদের মুখে পড়া ছিল একটা লাল রঙের মাস্ক। তোমাদের শরীরের অংশ আমি চিনি, বিশেষ করে মায়ের বুকের ওই বক্ষবৃন্ত দুটো। ওখানে যে একটা ছোট্ট কালো তিল আছে, ওটা তো আমি দেখেছি। ক্লাস 3তে যখন পড়ি তখনও ঘুমের ঘরে মাঝে মাঝে মায়ের বুকের দুধ খেতাম আর এই তিলটাকে আদর করতাম। দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি দেখলাম, বাহ, ভিডিও করছে মা। আর এইভাবে কেন? নগ্নতা ছাড়া কি ভদ্রতা দিয়ে কোনো ভিডিও করা যায় না? যদিও প্রশ্নটা ঘুরে আবার নিজেকে নিজেই করেছিলাম। আমিও তো এই পথেরই যাত্রী। সভ্য তো আমিও হতে চাইনি। অসভ্যতার মাধ্যমে জয় করতে চেয়েছি গোটা বিশ্বটা। অসভ্যতাকে সবাই আড়াল করে, সবাই বদনাম করে, অথচ এই অসভ্যতারই লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার বাড়ে। প্রশ্ন অনেক, উত্তর একটাও নেই। সুপ্রিয়ার মা এবং সুরভির মা পরস্পর মুখোমুখি চাওয়া করছে। ভাস্কর বাবুও রয়েছে, তবে এখানে সুরভির বাবা এসে উপস্থিত হয়নি। ব্যবসার কাজেই উনি রয়েছেন অনেক দূর।
সেই ভেলোরে। হয়তো সেখানে বসে উনি কোনো নারীর সাথে রজনী যাপন করছেন, আর তারই মধ্যে ওনাদের ভালোবাসার ভিডিও আপলোড করে রাখছেন ছোট্ট একটা মোবাইল ফোনে, তার অনস্ক্রিনে। আমরা কেউ জানি না, আমাদের পেছনে পেছনেই আমাদের মোবাইলই আমাদের চরিত্রের আসল পরিচয় দেয়। আমাদের মোবাইলে গোপন এমন কিছু থাকে যেগুলোর মাধ্যমে অন্যান্য মানুষরা প্রচুর টাকা ইনকাম করছে। আমাদের গোপন ভিডিও আপলোড করে দিয়ে তারা কোটি টাকার ব্যবসা করছে। বিশেষ করে নগ্ন ভিডিও, যেগুলোর চল তো বিদেশের বাজারেও রয়েছে। সুরভি ঘরে আসে। সুপ্রিয়া ওকে কথা দিয়েছে নগ্ন ভিডিও কখনো ও আর আপলোড করবে না। যা করবে এবার থেকে ভালো মানসিকতা নিয়ে করবে। ভাস্কর বাবু বাড়ি আসার সময় শুধু সুপ্রিয়ার দিকে হাত দুটো জোর করে ক্ষমা চেয়েছিলেন। প্রথম দিনই সুপ্রিয়া ওনার সঙ্গে ভিডিও করতে রাজি ছিল না, কিন্তু অত্যাধিক টাকার লোভ দেখিয়ে ওকে দিয়ে নোংরামি কাজটা করিয়ে নিয়েছিলেন তিনি। যদিও সেই ভিডিওগুলোকে হয়তো কোনোদিনই ফিরিয়ে আনা সম্ভব হবে না, তবুও এখনো সময় আছে ভালো হওয়ার। এখনো সময় আছে নিজের না পারা কাজটা করে দেখাবার। ভাবলে হবে না আমি করব আর আমি করেছি, এই দুটো শব্দের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। করব কাজের কোনো নিশ্চয়তা নেই, কবে করব তার নেই ঠিক। এই বছরও হতে পারে, পরের বছরও হতে পারে, আবার বুড়ো বয়সেও হতে পারে। আর করছি কথার অর্থ হলো আমি শুরু করে দিয়েছি। খারাপ না, ভালো কাজ। এই ভালো কাজের মাধ্যমে একদিন আমার ফলোয়ার ঠিক বাড়বে। আমি ঠিক পারবো আমার সাফল্যের চূড়ায় পৌঁছতে। তার সাথে সাথে আমাকে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, কারণ মোবাইল ফোন আমাদেরকে এমন কিছু শেখায় না যে জিনিসটা শেখায় আমাদেরকে পাঠ্যপুস্তক। এমন কিছু তথ্য যেগুলো উইকিপিডিয়াও জানে না, সেইগুলো জানে আমাদের পাঠ্যপুস্তক। সেইগুলো জানে আমাদের থেকে বয়স্ক প্রবীণ ব্যক্তিরা, যারা আজন্ম বইয়ের মধ্যে মুখ ঠুসেই নিজেদের শৈশব, যৌবন, এমনকি বৃদ্ধকালও জ্ঞাপন করে যাচ্ছেন। ছুটতে হবে লক্ষ্যের দিকে, ছুটতে হবে সোশ্যাল মিডিয়াতেও, ছুটতে হবে টেকনোলজি নিয়ে, তবে সবটার মধ্যেই একটা বেড়া জালের গণ্ডি দিয়ে। হ্যাঁ, রুল করতে হবে নিজেকে। আমি এতটুকু ছাড়া বেশি কখনো ব্যবহার করব না। আমি এতটুকু পরিমাপের মধ্যে থেকে নিজেকে বড় করার চেষ্টা করব। সুরভি বাড়িতে এসে নতুন একটা অ্যাকাউন্ট খোলে। অ্যাকাউন্টের নাম দেয় সুরভি সুপ্রিয়া আর্ট গ্যালারি। দুইজন বন্ধুই, একজন আঁকতে পারে খুব ভালো, আর একজন গাইতে পারে খুব ভালো। দেখাই যাক না এই ভালো মানসিকতা দিয়েও কাজ করা যায় কিনা। কোটি কোটি মানুষের বসবাসের পৃথিবীতে না হয় 1 কোটি মানুষই নোংরামির পেছনে দৌড়ালো, বাকি মানুষগুলো তো ভালোর জন্যও আছে। না হলে গোটা বিশ্ব সংসার জুড়ে এত জাতীয় পুরস্কার, নোবেল এগুলো সৃষ্টি হতো কি করে? ঘটনার ঠিক বছর 5 পর দুই বন্ধুই এখন কলেজে পড়ছে। দুইজনের প্রচুর ফলোয়ার, প্রায় 1 কোটির ওপরে। একজন ছবি আঁকে আর একজন সুন্দর সুন্দর গান গায়। আর পল্লব, সে তো কবেই মুছে গিয়েছে চিরদিনের জন্য। স্কুলে উঠে ওই মাধ্যমিক অবধি ডিগ্রি। উচ্চ মাধ্যমিক ক্লাসে ভর্তি হওয়ার পরপরই সে তীব্র মাদক সেবনে নিজেকে জড়িয়ে ফেলে। অত্যাধিক মাদকের নেশা একটু একটু করে তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। পল্লবের দিন দিন ফলোয়ার কমতে শুরু করেছিল। বিভিন্ন রকমভাবে সে নিজেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রাখার চেষ্টা করছিল। পল্লব ভুলে গিয়েছিল সে একটা পুরুষ মানুষ, নারী নয়, যে বুক দেখালে আর জনি সামনে দেখালেই মানুষ হাঁ করে গিলবে। পল্লব একটা ছোট্ট পেন্টি পরে নিজেকে প্রকাশ করতে চেয়েছিল। ওর ভিডিওই কাল হয়। পল্লব সম্ভ্রান্ত পরিবারের ছেলে। বাড়ির প্রত্যেকটা মানুষ উচ্চবিত্ত, ব্যবসা না হয় চাকরি করে। বাবা মা, দাদু, ঠাকুরদা, ঠাকুমা বিষয়টা জানার পরই পল্লবকে একঘরে করে দেয়। হাত থেকে ওর মোবাইল নিয়ে নেয়। আর মোবাইলের শোক কাটানোর জন্য পল্লব মাদক সেবন শুরু করে বন্ধুদের মাধ্যমে। আরে, এটা সুপ্রিয়া না? ওটা সুরভি না? হ্যাঁ, আপনারা? আরে, আমরা তোমাদের ফ্যান তো।
শুনে অবাক হয়ে যায় সুপ্রিয়া আর সুরভি। তুমি কি সুন্দর গান করো। এই তুমি টিভিতে গাইতে পারো তো? না ভাই, নিজের মতো গেয়ে শান্তি পাই, ওইটুকু পর্যন্তই ঠিক আছে। টিভি অবধি যেতে চাই না, কারণ সেখানে গেলেও অনেক কিছু খোয়াতে হয়। আরে না না, সবাই কি সমান নাকি? আমার কাকা, উনি কাজ করেন টিভিতে। যদি বলো তাহলে আমি ওনার সাথে কথা বলতে পারি। তাছাড়া আমার বাড়ির প্রত্যেকটা লোক তোমার গান বিরাট শোনে। আমরা প্রত্যেকেই তোমার বিরাট ভক্ত। তাই নাকি? তাহলে একটু কথা বলে দেখো। আর এই তো সুপ্রিয়াদি, তোমার হাতের আঁকা জাস্ট অসাম অসাম। তা সুরভির জন্য কিছু করলে আমার জন্য করবে না? ফ্যান তো আমাদের দুইজনের নাকি? হাসে সেই মেয়েটি, বলে আমি ফোন করি। হ্যাঁ, ফোন করে জিজ্ঞেস করি। ও আমি তো জাস্ট পাগল হয়ে যাব। একটা ছবি তুলি, আপলোড করব মিডিয়ায়। কেন বলো তো? এই তোমরা মানে আমার বন্ধু কবে হলাম? এই এখনই হয়ে গেলে। তোমরা আমাদের সঙ্গে দেখা করেছো, তোমাদের 1 million উপরে ফলোয়ার। তোমাদের সঙ্গে ছবি তুললে আমাদের চ্যানেলও তত্তর করে বাড়বে। হেসে ফেলে সুপ্রিয়া আর সুরভি। ঠিক আছে, তোলো। 3 দিন পরে সুরভির কাছে একটা ইমেল আসে। যেই মেয়েটি বলেছিল ওর কাকা নাকি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ওনার ইমেলে জবাব দেয় সুরভি। হ্যাঁ, সে গান করতে চায়। লোকটি দেখা করতে বলে তাকে একটা বিরাট বড় হোটেলে। ভয় পেয়েছিল প্রথম সুরভি। সুপ্রিয়াকে বিষয়টা জানানোর পরে সুপ্রিয়া ওকে অভয় দিয়ে বলেছে কিচ্ছু হবে না। তাছাড়া আমরা তো কোনো নোংরামি ছড়াচ্ছি না, ভদ্র কাজ করছি। আর তোর সাথে আমার বাপির বাজে বাজে ভিডিও সব তো ডিলিট করে দিয়েছিস। তুই এতটা কি করে সহ্য করলি বলতো? তোর কষ্ট হয়নি? খুব কষ্ট হয়েছে। ওই যে টাকার লোভ, ও যে বড্ড মারাত্মক জিনিস রে। তখন তো বুদ্ধি অত পরিপক্ক হয়নি, তাই যেমন করে কাকু বুঝিয়েছিল সেরকম লাইনেই চলেছি। কাকু কিন্তু আমার সাথে রেপ করেনি, শুধু আমার শরীরের আমার গোপন অঙ্গের কতগুলো ছবি আপলোড করে অনেকটা ভাইরাল হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সুরভি আর সুপ্রিয়া গিয়ে পৌঁছায় সেই হোটেলের মধ্যে। সুপ্রিয়া বলেছিল আমিও যাই তোর সঙ্গে। সুরভি বলেছে না না, তোর যেতে হবে না, তুই বরং এখানে থাক, আমি দেখা করে আসি। দেখিস উল্টোপাল্টা কিছু। আরে বাবা না, কেন উল্টোপাল্টা কিছু করতে যাব? তুই বস না। ওকে বসিয়ে রেখে সুরভি দেখা করতে যায়। দুই বন্ধুই শাড়ি পরে এসেছে, সুন্দর লাগছে। দরজায় নক করার পরই দরজা খুলে একজন বয়স্ক ভুঁড়িওয়ালা ব্যক্তি বাইরে বেরিয়ে এলেন। ওনার পরনে একটা ছোট্ট প্যান্ট আর একটা গেঞ্জি। আরে এই তো সুরভি, এসো এসো, ভেতর এসো। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ব্যক্তি দরজা বন্ধ করে দেয়। সুরভি বলে বলুন, আমি তো কন্ট্রাক্ট সাইন করতে এসেছি, তা কি করতে হবে? দেখো, তোমার গানের গলা খুব ভালো, খুবই সুন্দর, অ্যাট্রাকটিভ, আর নিউ কণ্ঠ আমাদের কাজে লাগে। তার সঙ্গে তোমার লুকিংও সো গুড। তুমি ইচ্ছে করলে গান এবং অভিনয় দুটোই করতে পারো। এটা পসিবল? অবশ্যই পসিবল। এখন হামেশাই অনেকেই করছে। কন্ট্রাক্ট পেপারটা তোমার সামনেই রয়েছে, পড়ে দেখো। প্রত্যেক দিন কাজের বিনিময়ে তুমি পাবে 3 লক্ষ করে টাকা। হ্যাঁ, তবে শ্যুট কিন্তু সারাদিন, আর গানের জন্য আলাদা টাকা। সুরভি তো এটাই চেয়েছিল, বড় লোক হতে। তবে ভালো মাধ্যমেও যে হওয়া যায় এইটা সুরভি এত শিগগিরই আশা করেনি। কন্ট্রাক্টটা সাইন করতে যাবে এমন সময় ভদ্রলোক বলে উঠলেন, দাঁড়াও, আগে পড়ে নাও, অত তাড়াহুড়োর কি আছে? না না, যা লেখা আছে সব তো ঠিকই আছে। আমি অভিনয় করতে চাই, আমি গান গাইতে চাই, তার বদলে পারিশ্রমিক, কোর্ট পেপার সবটাই তো আছে। পড়ে নিয়েছো তো? হ্যাঁ, সব পড়ে নিয়েছি। অ্যাডভান্স পেমেন্ট পেয়ে যায় সুরভি। পরের দিন থেকেই তার কাজ করতে হবে। বাড়িতে মা বাবাকে বললে ওনারা কতটা না খুশি হবেন। আনন্দে গর্বে ওনাদের বুকটা ভরে উঠবে। সুরভি হাতে ফোনটা নিয়ে করবে এমন সময় ভদ্রলোক সম্পূর্ণ উলঙ্গ হয়েও সামনে এসে দাঁড়ায়। বলে, কন্ট্রাক্টে তো সাইন করলে, এবার কন্ট্রাক্ট অনুযায়ী কাজটা করো। আপনি এমন কেন করছেন? বিটিয়া রানী, যতই তুমি সুন্দরের পেছনে দৌড়াও না কেন, পৃথিবীতে যতদিন সুন্দর থাকবে ততদিন পৃথিবীতে নোংরামিও থাকবে। এগুলো থেকে কারো ছাড় নেই। সুরভি চুপ করে তাকিয়ে থাকে ওর সামনে দাঁড়িয়ে থাকা ভুঁড়িওয়ালা বিরাট মাপের ভদ্রলোকটির দিকে।
লোকটি একটু একটু করে ওকে আবরণ মুক্ত করতে শুরু করে। টপ টপ করে সুরভির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। না, সেই যুগ আর নেই। নাকি সেই যুগেও এই যুগের মতো বাতাবরণ ছিল? ছিল না সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ থাকার ক্ষমতা, ছিল না স্মার্টফোনের ভিডিও, তবে নোংরামিটা ছিলই ছিল আর থাকবেও। তবে এখন সেটা প্রকাশ্যে চলে আসে, তৎকালীনে প্রকাশ্যে আসতে পারত না। সফল হওয়া প্রত্যেকটা ব্যক্তির জীবনেই রয়েছে কিছু না কিছু কঠিন, গাঢ়, রহস্যময় কথা। এখন সবাই জানে, তখন জানতো না। আর সেই কারণেই তখনকার দিন দিয়ে এখনকার দিনকে তুলনা করলেও মহামূর্খের পরিচয় দেওয়া হবে। এত বয়স হয়ে গেল, এখনো কত সুন্দর গান গায়, তাই না? হ্যাঁ, বাল পেকে তালতলায় চলে গেছে, তাও গানের গলা নষ্ট হয়নি। তোর কি মুখের ভাষা রে অক্ষয়! হ্যাঁ, স্বনামধন্য একজন গায়িকা, তার সম্পর্কে এরকম বাজে কথা বলতে তোর? আরে চুপ কর। স্বনামধন্য গায়িকা আমাদের কাছে পাবলিক প্লেসে। গায়িকাটা কি করে হলো, তার পেছনে কত রকমের যে গান গল্প আছে তা তুই জানবি না। তাই বলে তুই সরাসরি গালাগাল দিবি ওনাকে? তখন শুনতে পেয়েছে? না মানে, তুই কি আমার কথাগুলো ভিডিও রেকর্ড করছিস নাকি? হ্যাঁ করছিলাম, লাইভে ছিলাম। আসলে বহু বছর পরে উনি স্টেজে গান গাইতে উঠেছেন, তাই। বাল কাচোদা, তুই আমার ভিডিও বলবি তো যে তুই লাইভ করছিলি? ইস, আমার ফলোয়ার কমে যাবে এবার। বলতো আমি গায়িকাকে গালাগাল দিচ্ছি বলে, সালা আমার জেল না হয়। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।